গল্প মানেই আড্ডা, আর আড্ডা মানেই গল্প। কখনো মজা, কখনো রহস্য, কখনো ভয়, সব কিছুর আসর এক জায়গায়। আজ 25শে বৈশাখ, বাঙালির প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে গল্পের আড্ডা অরিজিনালসের পক্ষ থেকে তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। তার জন্মদিবস উপলক্ষে গল্পের আড্ডা অরিজিনালসের বিশেষ নিবেদন তার লেখা 3টে জনপ্রিয় ছোট গল্প। গত সপ্তাহে আপনারা শুনেছেন পোস্টমাস্টার। আজ গল্পের আড্ডা অরিজিনালসে আপনারা শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প দেনা পাওনা। রবীন্দ্রনাথ ঠাকুর 7ই মে 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান অনস্বীকার্য। তিনি সব মিলিয়ে 13টি উপন্যাস, 38টি নাটক, 52টি কাব্যগ্রন্থ, 95টি ছোট গল্প ও প্রায় 2232টি গান রচনা করেন। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন এবং তিনিই ছিলেন প্রথম বাঙালি হিসেবে নোবেল বিজয়ী। 1941 সালে 7ই আগস্ট কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজকের গল্প দেনা পাওনা প্রথম প্রকাশিত হয় 1891 সালে। গল্পটি আমরা নিয়েছি রবি ঠাকুরের বিখ্যাত গল্প সংকলন গল্পগুচ্ছ থেকে। শ্রোতাদের সুবিধার্থে গল্পের ভাষা চলিত ভাষায় রূপান্তর করা হয়েছে। শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প দেনা পাওনা। 5 ছেলের পর যখন একটা মেয়ে জন্মালো, তখন মিত্র দম্পতি অনেক আদর করে তার নাম রাখল নিরুপমা। এ বংশে এমন শৌখিন নাম আগে কখনো শোনা যায়নি। প্রায় ঠাকুর দেবতার নামই প্রচলিত ছিল। গণেশ, কার্তিক, পার্বতী তার উদাহরণ। এখন নিরুপমার বিয়ের প্রস্তাব চলছে। তার পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করলেন, কিন্তু পাত্র কিছুতেই মনের মতন হয় না। অবশেষে মস্ত এক রায় বাহাদুরের ঘরের একমাত্র ছেলের কথা তার কানে এলো। রায় বাহাদুরের পৈতৃক বিষয় আশয় যদিও কমতির দিকে, কিন্তু বনেদি ঘর বলে কথা। বরপক্ষের দাবি 10,000 টাকা পণ এবং প্রচুর দান সামগ্রী। রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করেই রাজি হয়ে গেলেন। এমন পাত্র কোনো মতে হাতছাড়া করা যায় না। কিন্তু কিছুতেই টাকার জোগাড় করা গেল না। জিনিসপত্র বন্ধক রেখে বিক্রি করে অনেক চেষ্টাতেও 6-7 হাজার টাকা বাকি রয়ে গেল। এদিকে বিয়ের দিনও এগিয়ে আসছে। অবশেষে বিয়ের দিন এসে গেল। চড়া সুদে একজন বাকি টাকাটা ধার দিতে রাজি হয়েছিল, কিন্তু সময়কালে তারও দেখা পাওয়া গেল না। বিয়ের আসরে একটা তুমুল গোলযোগ বেঁধে গেল। রামসুন্দর রায় বাহাদুরের হাতে পায়ে ধরে বললেন, শুভ কার্য সম্পন্ন হয়ে যাক, আমি নিশ্চয়ই টাকাটা শোধ করে দেব। রায় বাহাদুর বললেন, না না, টাকা হাতে না পেলে বর বিয়ের পিড়িতে বসবে না, কিছুতেই না। এই দুর্ঘটনায় অন্তঃপুরে কান্নার রোল পড়ে গেল। এই গুরুতর বিপদের যে মূল কারণ, সে ছেলি পরে, গয়না পরে, কপালে চন্দন লেপে চুপ করে বসে আছে। ভাবি শ্বশুরকুলের প্রতি যে তার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মেছে তা বলা যায় না। ইতিমধ্যে একটা সমাধান পাওয়া গেল। বর হঠাৎ তার বাবার অবাধ্য হয়ে উঠল। সে বাবাকে বলে বসল, কেনা বেচা দরদামের কথা আমি বুঝি না বাবা। বিয়ে যখন করতে এসেছি, বিয়ে করেই ফিরব।
ছেলের কথা শুনে রায়বাহাদুর থমকে গেলেন। যাকে দেখলেন তাকেই বললেন, দেখছেন দেখছেন আজকালকার ছেলেদের ব্যবহার। দুই একজন বৃদ্ধ লোক ছিল। তারা বলল, কি আর বলবো রায় বাহাদুর, শাস্ত্র শিক্ষা নীতি শিক্ষা যে একেবারেই নেই এই আজকালকার ছেলেদের। আপনি আপনি আর দুশ্চিন্তা করবেন না, যা হচ্ছে হতে দিন। ঠিক ঠিক বলেছেন, একদম ঠিক কথা। বর্তমান শিক্ষার বিষ ফল নিজের সন্তানের মধ্যে দেখতে পেয়ে রায়বাহাদুর এক প্রকার নিরাশ হয়ে বসে রইলেন। এক প্রকার বিষণ্ণ আনন্দহীন ভাবে বিয়ে শেষ হলো। শ্বশুরবাড়ি যাওয়ার সময় নিরুপমাকে বুকে টেনে নিয়ে তার বাবা আর চোখের জল ধরে রাখতে পারলেন না। তারা কি আমাকে আর আসতে দেবে না বাবা? কেন আসতে দেবে না মা? আমি নিজে গিয়ে তোমায় নিয়ে আসব। বিয়ের পর রামসুন্দর প্রায় মেয়েকে দেখতে যেতেন, কিন্তু বেয়াই বাড়িতে তার কোনো প্রতিপত্তি নেই। চাকরগুলো পর্যন্ত তাকে নিচু নজরে দেখত। অন্তঃপুরের বাইরে একটা ঘরে 5 মিনিটের জন্য কোনোদিন বা মেয়েকে দেখতে পেতেন, কোনোদিন দেখতে পেতেন না। কুটুম্ব বাড়িতে এমন অপমান বেশি দিন সহ্য করা যায় না। রামসুন্দর ঠিক করলেন, যেমন করে হোক টাকাটা শোধ করে দিতে হবে। কিন্তু যে ঋণভার তার কাঁধে চেপেছে তা সামলানোই দুঃসাধ্য। খরচপাতির টানাটানি পড়ে গেছে। পাওনাদারদের দৃষ্টি এড়ানোর জন্য সব সময় নানান হীন কৌশল করতে হচ্ছে রামসুন্দরকে। এদিকে শ্বশুরবাড়ির লোকজনও উঠতে বসতে খোঁটা দিতে শুরু করলো নিরুপমাকে। বাপের বাড়ির নিন্দা শুনে দরজা আটকে কাঁদা ছাড়া নীরুর আর কোনো উপায় ছিল না। বিশেষ করে শাশুড়ির আক্রোশ যেন কিছুতেই মেটে না। নীরুকে দেখে যখন কেউ বলতো, আহা কি শ্রী, বইয়ের মুখখানি দেখলে চোখ জুড়িয়ে যায়। শাশুড়ি তখন ঝংকার দিয়ে বলতেন, হ্যাঁ, ছিরি তো ভারী, যেমন ঘরের মেয়ে তেমনই ছিরি। এমনকি নিরুপমার খাওয়া দাওয়ার দিকেও শাশুড়ির কোনো খেয়াল ছিল না। যদি কোনো প্রতিবেশিনী মৃদু প্রতিবাদ করে বলতেন, দিদি, বৌমা যে শুকিয়ে যাচ্ছে, ও কি খেতে পায় না? পায় না মানে? ওর বাপ যা দিয়েছে সে তুলনায় ও যা পায় তাই অনেক। অর্থাৎ বাপ যদি পুরো দান দিত তো মেয়েও পুরো যত্ন পেত। শ্বশুরবাড়িতে সকলেই এমন ভাব দেখায় যেন নতুন বউয়ের এখানে কোনো অধিকার নেই, ফাঁকি দিয়ে ঢুকে পড়েছে। মেয়ের সকল অনাদর এবং অপমানের কথা রামসুন্দরের কানেও গিয়েছিল। তিনি টাকা মেটানোর জন্য অবশেষে বসত বাড়ি বিক্রির চেষ্টা করতে লাগলেন। কিন্তু ছেলেদের যে গৃহহীন করতে চলেছেন সে কথা তাদের জানালেন না। ঠিক করলেন বাড়ি বিক্রি করে সেই বাড়ি ভাড়া নেবেন। এমন কৌশলে চলবেন যে তার মৃত্যুর আগে এ কথা ছেলেরা জানতেই পারবে না। কিন্তু ছেলেরা জানতে পারল। সকলে এসে বাবার হাত পা ধরল। বিশেষত বড় 3টে ছেলে বিবাহিত এবং তাদের কারোবার সন্তান আছে। তাদের আপত্তি অত্যন্ত গুরুতর হয়ে দাঁড়াল। বাড়ি বিক্রি স্থগিত হল। তখন রামসুন্দর নানা স্থান থেকে বিস্তর সুদে অল্প অল্প করে টাকা ধার করতে লাগলেন। ধারের মাত্রা এমন হলো যে সংসারের খরচ আর চলে না।
নীরু বাপের মুখ দেখে সব বুঝতে পারল। সে দেখল বুড়ো বাপের পাকা চুল এবং শুকনো মুখের রেখায় দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। মেয়ের কাছে যখন বাবা অপরাধী, তখন সে অপরাধের অনুতাপ কি আর গোপন রাখা যায়? রামসুন্দর যখন বেহাই বাড়িতে ক্ষণকালের জন্য মেয়ের দেখা পেতেন, তখন তার বুক যে কেমন করে দুমড়ে মুচড়ে যেত, তা তার হাসি দেখলেই টের পাওয়া যেত। সেই ব্যথিত পিতৃ হৃদয়কে সান্ত্বনা দেবার জন্য নীরু দিন কয়েক বাপের বাড়ি যেতে চাইল। বাপের ম্লান মুখ দেখে সে আর দূরে থাকতে পারল না। একদিন রামসুন্দরকে বলল, বাবা, আমাকে একবার বাড়ি নিয়ে চলো। আচ্ছা মা, নিয়ে যাব। কিন্তু তার কোনো জোর নেই। নিজের মেয়ের উপরে পিতার যে স্বাভাবিক অধিকার আছে, তা যেন পণের টাকার পরিবর্তে তিনি বন্ধক রেখেছেন। এমনকি মেয়ের দেখা পাওয়ার জন্যেও তাকে অতি সংকোচে ভিক্ষা চাইতে হয়, এবং সময় বিশেষে নিরাশ হলে দ্বিতীয় কথাটা বলবার মতন মুখ রামসুন্দরের থাকে না। কিন্তু মেয়ে নিজেই বাড়িতে আসতে চাইলে বাপ তাকে না এনে কেমন করে থাকে? তাই বেহাইয়ের নিকট এ ব্যাপারে দরখাস্ত পেশ করবার আগে রামসুন্দর কত হীনতা, কত অপমান, কত ক্ষতি স্বীকার করে যে ৩,০০০ টাকা সংগ্রহ করেছিলেন, সেই ইতিহাস গোপন থাকাই ভালো। নোট কখানি রুমালে জড়িয়ে চাদরে বেঁধে রামসুন্দর বেহাইয়ের কাছে গেলেন। প্রথমে হাসি মুখে এ কথা সে কথা বলতে লাগলেন। তিনি বললেন, বেয়াই শুনেছেন, হরে কৃষ্ণের বাড়িতে একটা মস্ত চুরি হয়ে গেছে, চোর নাকি ধরা পড়েনি। শুনেছেন কিছু? হ্যাঁ? ও, আপনার ওই নবীন মাধব আর রাধা মাধবকে মনে আছে? রাধা মাধবটা জীবনে অনেক উন্নতি করলে বটে, কিন্তু নবীন মাধবটা সেই একই রয়ে গেল। সত্যি। আচ্ছা বেয়াই, শুনেছেন শহরে একটা নতুন ব্যায়ামও এসেছে, ভীষণই ছোঁয়াচে। জানেন কিছু? না। আমিও খুব একটা জানি না। ও হ্যাঁ বেয়াই, সেই টাকাটা বাকি আছে। রোজই মনে করি আসার সময় হাতে করে কিছু নিয়ে আসব, কিন্তু সময়কালে মনে থাকে না। বুড়ো হয়ে গেছি কি না। এমনই এক দীর্ঘ ভূমিকা করে পাঁজরের হাড়ের মতো ৩,০০০ টাকার নোট রাখলেন রায়বাহাদুরের সামনে। মাত্র ৩,০০০ টাকা দেখে রায়বাহাদুর হো হো করে হেসে উঠলেন। বললেন, থাক বেয়াই থাক, ওতে আমার কাজ নেই। ছুঁচো মেরে আমি হাতে গন্ধ করব না, বুঝেছেন? এই ঘটনার পরে মেয়েকে বাড়ি আনার কথা কারোরই মুখে আসবে না। রামসুন্দর কেবল ভাবলেন, সে সকল কুটুম্বিতার সংকোচ আমাকে আর শোভা পায় না। মর্মাহতভাবে অনেকক্ষণ চুপ করে বসে থেকে অবশেষে মৃদু স্বরে কথাটা পারলেন। রায়বাহাদুর কোনো কারণ উল্লেখ না করে বললেন, হুম, না, সে এখন হচ্ছে না। এই বলে তিনি চলে গেলেন। রামসুন্দর মেয়ের কাছে মুখ না দেখিয়ে কাঁপা হাতে নোটকখানি চাদরের প্রান্তে বেঁধে বাড়ি ফিরে গেলেন। মনে মনে প্রতিজ্ঞা করলেন, যতদিন না সমস্ত টাকা শোধ করে অসংকোচে মেয়ের উপর দাবি করতে পারবেন, ততদিন আর বেয়াই বাড়ি যাবেন না।
বেশ কয়েকদিন কেটে গেল। নিরুপমা লোকের উপর লোক পাঠায়, কিন্তু বাপের দেখা পায় না। অবশেষে অভিমান করে সে লোক পাঠানো বন্ধ করে দিল। তখন রামসুন্দরের মনে বড় আঘাত লাগলেও তিনি মেয়ের শ্বশুরবাড়ি গেলেন না। আশ্বিন মাস এলো। রামসুন্দর নিজের মনে বললেন, এবার পুজোর সময় মাকে আমি ঘরে আনবই, নইলে আমি। এই বলে রামসুন্দর নিজের কাছেই এক শক্ত শপথ করে বসলেন। পঞ্চমী কি ষষ্ঠীর দিনে আবার চাদরের প্রান্তে গুটিকতক নোট বেঁধে রামসুন্দর বেহাই বাড়ির পথে পা বাড়ালেন। বাড়ি থেকে বেরোনোর সময় 5 বছরের নাতি রামসুন্দরকে বলল, অনেকদিন হলো তার ঠেলা গাড়িতে চড়ে হাওয়া খাওয়ার শখ হয়েছে, কিন্তু কিছুতেই তা মিটবার উপায় হচ্ছে না। 6 বছরের এক নাতনি এসে কান্না ভেজা গলায় বলল, দাদা, পুজোর নিমন্ত্রণে যাওয়ার মতো আমার একটাও ভালো কাপড় নেই। রামসুন্দর তা জানতেন এবং সে সম্বন্ধে তামাক খেতে খেতে বৃদ্ধ অনেক চিন্তা করেছেন। রায়বাহাদুরের বাড়ি পুজোর নিমন্ত্রণে যাওয়ার মতো শাড়ি অলংকার কিছুই তার বৌমাদের নেই। এ কথা ভেবে তিনি অনেক দীর্ঘশ্বাস ফেলেছেন, কিন্তু তাতে তার কপালের ভাঁজের রেখা গভীর হওয়া ছাড়া আর কোনো ফল হয়নি। অভাবগ্রস্ত ঘরের আক্ষেপ কান্না বুকে নিয়ে রামসুন্দর বেহাই বাড়িতে ঢুকলেন। আজ তার সংকোচ ভাব নেই। দারোয়ান এবং চাকরদের মুখের দিকে স্পষ্ট দৃষ্টিতে তাকিয়ে ঘরে প্রবেশ করলেন রামসুন্দর, যেন নিজের ঘরেই ঢুকছেন। হঠাৎ তার কানে এলো রায়বাহাদুর ঘরে নেই, তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। রামসুন্দর নিজের মনের উচ্ছ্বাস আর লুকিয়ে রাখতে পারলেন না। কত মাস মেয়ের মুখ দেখেননি। সকল সংকোচ দূরে সরিয়ে তিনি মেয়ের সাথে দেখা করতে গেলেন। মেয়েকে দেখে আনন্দে তার দু চোখ দিয়ে জল পড়তে লাগলো। বাপও কাঁদে, মেয়েও কাঁদে, দুজনের কেউই আর কথা বলতে পারে না। এমন করে বেশ কিছুক্ষণ কাটল। তারপরে রামসুন্দর বললেন, এবার তোকে নিয়ে যাচ্ছি মা, আর কোনো সমস্যা নেই। এমন সময় রামসুন্দরের বড় ছেলে হরমোহন তাঁর দুটি ছোট ছেলেকে সঙ্গে নিয়ে ঘরে ঢুকল। ঘরে ঢুকেই সে বাবাকে বলল, বাবা, আমাদের তবে এবার পথে ভাসালে তুমি। রামসুন্দর রেগে উঠলেন, বললেন, তোদের জন্য কি আমি নরকগামী হব? তোরা কি আমাকে আমার সত্য পালন করতে দিবি না? রামসুন্দর বাড়ি বিক্রি করে বসে আছেন। ছেলেরা কিছুতেই না জানতে পারে তার জন্য অনেক ব্যবস্থা করেছিলেন, কিন্তু তবু তারা জানতে পেরেছে দেখে তাদের প্রতি হঠাৎ অত্যন্ত রুষ্ট ও বিরক্ত হয়ে উঠলেন। তার নাতি তার 2 হাঁটু সবলে জড়িয়ে ধরে মুখ তুলে বলল, দাদু, আমাকে তুমি গাড়ি কিনে দিলে না? নাতির কথা শুনে রামসুন্দর মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। দাদুর কাছে উত্তর না পেয়ে ছেলেটা নীরুর কাছে গিয়ে বলল, পিসিমা, আমাকে কিনে গাড়ি কিনে দেবে? নিরুপমার সমস্ত ব্যাপার বুঝতে পারল। বাবাকে বলল, বাবা, তুমি যদি আর 1 পয়সা আমার শ্বশুরকে দাও, তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না। এই তোমার গা ছুঁয়ে বললাম। ছি মা, ছি, অমন কথা বলতে নেই মা। এই টাকাটা যদি আমি দিতে না পারি তাহলে তোর বাপের অপমান, তোরও তো অপমান মা। টাকা যদি দাও তবেই অপমান। তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই? আমি কি কেবল একটা টাকার থলি? যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম। না বাবা, এ টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না। তাছাড়া আমার স্বামী তো এ টাকা চান না।
কিন্তু টাকাটা না দিলে যে ওরা তোমাকে আমার সঙ্গে যেতে দেবে না মা। না দেয় তো কি করবে বলো? তুমিও আর নিয়ে যেতে চেও না। মেয়ের কথা শুনে রামসুন্দর কাঁপা হাতে নোট বাঁধা চাদরটি কাঁধে তুলে নিলেন। তারপর চোরের মতো সকলের দৃষ্টি এড়িয়ে বাড়ি ফিরে গেলেন। রামসুন্দর বাকি টাকাটা এনেছিলেন এবং মেয়ের নিষেধে সে টাকা না দিয়েই চলে গেছেন, এই কথা অবশ্য গোপন রইল না। কোনো এক দাসী নীরুর শাশুড়ির কাছে এই খবর পৌঁছে দিল। শুনে তার আর আক্রোশের সীমা রইল না। নিরুপমার কাছে তার শ্বশুরবাড়ি সরসজ্জা হয়ে উঠল। এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বামী চাকরির সূত্রে বিবাহের কিছুদিন পর থেকেই অন্য শহরে। টাকা ফেরত নিয়ে যাওয়ার পর থেকে বাপের বাড়ির আত্মীয়দের সাথেও নীরুর দেখা সাক্ষাৎ পুরোপুরি বন্ধ। শ্বশুরবাড়ির কেউ নীরুর সাথে আর ঠিক মতন কথা বলে না। এমন পরিস্থিতিতে স্বাভাবিক নিয়মে নীরুর শরীর ভেঙে পড়ল। যদিও সেজন্য তার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না। শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করত। কার্তিক মাসের হিমের সময় সমস্ত রাত মাথার দরজা খোলা। শীতের সময় গায়ে কাপড় নেই, খাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। দাসীরা যখন মাঝে মাঝে খাবার আনতে ভুলে যেত, তখন নীরুও তাদের সে কথা মনে করিয়ে দিত না। পরের ঘরের দাসদাসী এবং কর্তাগিন্নিদের দয়ায় সে বাস করছে, এ কথা নীরু ততদিনে বুঝে গিয়েছিল। কিন্তু নীরুর এইরূপ ভাব শাশুড়ির সহ্য হতো না। যদি খাবারের প্রতি নীরুর কোনো অবহেলা দেখতেন, তখন শাশুড়ি বলতেন, নবাবের বাড়ির মেয়ে কিনা, গরিবের ঘরের অন্ন ওর মুখে রোচে না। কখনো বা বলতেন, দেখো না একবার সিঁড়িখানা হচ্ছে, দেখো না, দিনে দিনে যেন পোড়া কাঠ হয়ে যাচ্ছে। ক্রমে নিরুপমার রোগ যখন গুরুতর হয়ে উঠল, তখন শাশুড়ি বললেন, ওর সমস্ত ন্যাকামি। একদিন নীরু শাশুড়িকে বলল, মা, আমি একবার বাড়ি যেতে চাই। বাবাকে আর আমার ভাইদের একবার দেখবো মা। শাশুড়ি বললেন, ও সব হবে না, তোমার কেবল বাপের বাড়ি যাওয়ার ছল। কেউ বললে বিশ্বাস করবে না, যেদিন সন্ধ্যার সময় নীরুর শ্বাসকষ্ট শুরু হলো, সেদিন প্রথম ডাক্তারকে খবর দেওয়া হলো। প্রথম এবং শেষবারের মতন। বাড়ির বড় বউ মারা গেছে। খুব ধুম করে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলো। প্রতিমা বিসর্জনের উৎসবের ব্যাপারে জেলার মধ্যে রায়বাহাদুরের প্রতিপত্তি ছিল। বড় বউয়ের সৎকার সম্বন্ধে রায়বাহাদুরের তেমনি একটি খ্যাতি রটে গেল। এমন চন্দন কাঠের চিতা এ মুলুকে কেউ কখনো দেখেনি। এমন ঘটা করে শ্রাদ্ধও কেবল রায়বাহাদুরের বাড়িতেই সম্ভব। কানাঘুষো শোনা গেল, এই উৎসব করতে রায়বাহাদুরের কিছু ধারও করতে হয়েছিল। রামসুন্দরকে সান্ত্বনা দেবার সময় তার মেয়ের কিরূপ মহা সমারোহে মৃত্যু হয়েছে, সকলে সেই কথাই বলতে লাগলো। শোনো রামসুন্দর, তোমার মেয়ের খুব ঘটা করে শ্রাদ্ধ অনুষ্ঠান হয়েছে। আমি বলি, তুমি কোনো চিন্তা করো না, তোমার মেয়ে স্বর্গে যাবে, কোনো চিন্তা করো না। কি ধুমধাম, কি যজ্ঞ! সত্যি রাজরানীর মতো মৃত্যু হয়েছে রায়বাহাদুরের বৌমার, বলো? সত্যি, একদম ঠিক, ঠিক বলেছ। ইতিমধ্যে ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বামীর চিঠি এলো।
আমি এখানে সমস্ত বন্দোবস্ত করে নিয়েছি। অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠিয়ে দাও। রায়বাহাদুরের স্ত্রী লিখলেন, বাবা, বউ মারা গেছে। তোমার জন্য আরো একটি মেয়ের খোঁজ পেয়েছি। যত দ্রুত পারো ছুটি নিয়ে চলে এসো। এবারে 20,000 টাকা পণ আর হাতে হাতে আদায়। আজ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প দেনা পাওনা। গল্প পাঠে গার্গী ঘোষ, গল্পের সূত্রধার অয়ন মুখার্জি, রামসুন্দর অরুণাভ চক্রবর্তী, রায়বাহাদুর সঞ্জয় শীল, শাশুড়িমা সুচরিতা দাস, নিরুপমা তমজিতা পাত্র, নিরুর স্বামী শুভজিৎ রায়, প্রতিবেশী মৌমিতা ঘোষ, নাতি রূপ, নাতনি কথা, হরমোহন ঋষভ। পোস্টার ডিজাইন তমজিতা পাত্র এবং শুভজিৎ রায়, টেকনিক্যাল হেড শুভজিৎ রায়, শব্দগ্রহণ এবং ধ্বনি পরিকল্পনা শুভ, কন্টেন্ট হেড ঋষভ, রূপ এবং কথার শব্দগ্রহণে গার্গী ঘোষ, সমগ্র পরিচালনায় অনির্বাণ এবং গল্পের আড্ডা টিম। শেষ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প দেনা পাওনা। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং গল্পের আড্ডায় আরও বিভিন্ন স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পের আড্ডা অরিজিনালস ইউটিউব চ্যানেলটি, and also click the bell icon for notification. Happy listening.